আসসালামু আলাইকুম। আমরা আজকে রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের উপর আমরা বোর কক্ষপথের আমরা যে সমীকরণ পড়েছিলাম এবং শক্তির সমীকরণ, বোর কক্ষপথের সমীকরণ, এগুলোর আলোকে আমরা কিছু প্রয়োগমূলক অঙ্ক কিভাবে খুব সহজে করা যায় আমরা আজকে সে কাজটাই করব। মাই ডিয়ার স্টুডেন্টস, আসলে এগুলোর ফর্মুলাগুলো পারলে যে কোনো প্রয়োগমূলক কাজ, যে কোনো প্রয়োগমূলক অঙ্কের সমাধান আমরা খুব সহজে করতে পারি। আজকে আমি প্রথমে তোমাদেরকে 3টি সূত্র দেখাবো, এরপরে সূত্রগুলো প্রয়োগের মাধ্যমে কি কি ধরনের অঙ্ক আসতে পারে আমরা সেই জিনিস নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমরা আশা করব আজকে ক্লাসটা যারা শেষ পর্যন্ত করবে তারা বোর্ডের কক্ষপথ সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান খুব সহজে ওরা সমাধান করতে পারবে। প্রথম সূত্র 1, আমরা সবাই জানি কৌণিক ভরবেগ mv আর ইকুয়াল টু কৌণিক ভরবেগ mv আর ইকুয়াল টু n ইন্টু h বাই টুয়াইস পাই। এটাকে আমরা 1 নম্বর সূত্র হিসেবে লিখতে পারবো। সূত্র 2 আমরা যেটা পারবো n-তম কক্ষপথের ব্যাসার্ধ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ আর ইকুয়াল টু n স্কোয়ার h স্কোয়ার ডিভাইড বাই 4 পাই স্কোয়ার m, 4 পাই স্কোয়ার m জেড ই স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই জানি প্রথম সূত্রে m মানে আমরা জানি পরমাণুর ভর, b মানে আমরা জানি আলোর বেগ, r মানে আমরা ব্যাসার্ধ জানি, n মানে আমরা কক্ষপথ জানি, h মানে আমরা প্লাঙ্কের ধ্রুবক জানি, পাই সমান আমরা অবশ্যই একটা ধ্রুবক রাশি জানি যার মান আমরা জানি 3.1416 অথবা 22/7। অনুরূপভাবে এখান থেকেও আমরা জেড মানে আমরা জানি পরমাণুর প্রোটন সংখ্যা, ই মানে ইলেকট্রনের চার্জ, আমরা এখানে প্রত্যেক এইচ মানে আমরা জানি প্লাঙ্কসের সূত্র, প্লাঙ্কসের ধ্রুবক যার মান আমরা জানি 6.624 ইন্টু 10⁻37 আর্ক সেকেন্ড। এভাবে আমরা প্রত্যেকগুলো মান সম্পর্কে আমরা জানি। এবং আরেকটা সূত্র চিহ্ন, এই 3টে সূত্র নিয়ে আমরা আলোকপাত করে তাদের প্রয়োগ কাজগুলো আমরা করব। সূত্র চিহ্ন শক্তির সূত্র n-তম কক্ষপথের শক্তি, n-তম কক্ষপথের শক্তি E ইকুয়াল টু, প্রিয় শিক্ষার্থী, আমরা যদি প্রথম কক্ষপথ বলি তাহলে আমরা E1 বলবো, আমরা যদি দ্বিতীয় কক্ষপথ বলি আমরা E2 বলবো, আমরা যততম কক্ষপথ বলবো আমরা ওইভাবে ইন্ডিকেট করব। শক্তি সবসময় -2 পাই স্কোয়ার m e টু দি পাওয়ার 4 ডিভাইড বাই n স্কোয়ার h স্কোয়ার। শিক্ষার্থী, এই 3টে সূত্রের সমন্বয়ে আমরা বিভিন্ন বোর্ড পরীক্ষাতে, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিভিন্ন প্রশ্ন আসতে দেখা যায়। আমরা আজকে সেই ধরনের প্রশ্নগুলো কিভাবে সহজে সমাধান করতে পারি আমরা সেই প্রশ্নগুলো আলোকপাত করে আমরা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী, প্রথম প্রশ্ন হচ্ছে হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে, কোয়েশ্চন 1, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে ঘূর্ণায়মান ইলেকট্রনের গতিবেগ, গতিবেগের সাথে আলোর গতিবেগের 10/2 গুণ, প্রায় 10/2 গুণ, 10⁻²। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে একটা জিনিস পরিষ্কারভাবে আমরা বুঝতে পারি, দেখতে পাই আমরা এখানে ইলেকট্রনের গতিবেগ, কার গতিবেগ? এই ইলেকট্রনের গতিবেগের সাথে আলোর গতিবেগের তুলনা করা হয়েছে।
তাহলে প্রথম কক্ষপথে বলা হয়েছে মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা বলেছিলাম প্রথম কক্ষপথ মানে নিশ্চয়ই n = 1। এখানে প্রথম কক্ষপথ না বলে দ্বিতীয় কক্ষপথ বলতে পারে, তৃতীয় কক্ষপথ বলতে পারে, যে কোনো কক্ষপথের সাথে কম্পেয়ারিটি হতে পারে। হ্যাঁ, যেহেতু প্রথম কক্ষপথ বলেছে প্রশ্নে, আমরা ওই আলোকে কাজটা আমরা করবো। আমরা প্রথমে কি লিখবো? আমরা জানি কণিক ভরবেগ, একটু আগে আমরা যে সূত্রটা করেছিলাম, mv/r = n × h/2 পাই। কেমন? এখন আমরা এখান থেকে কি লিখতে পারি? আমরা যদি আর কে এখানে লিখেছি, সুতরাং r = আমরা কি লিখতে পারি? n × s। এখানে বামে যদি গুণ থাকে, ডানে আসলে এটা কি হয়? ভাগ হয়। তাহলে এটা কোথায় হবে? 2 পাই ইন্টু এখানে কত আছে? mv। mvটা নিচে চলে আসবে। এই যে আমরা এটা এই অংশটাকে বামে গুণ আকারে ছিল, এটাকে আমরা নিচে ভাগ আকারে নিয়ে এসেছি। এটাকে আমরা সমীকরণ 1 লিখতে পারি। আবার একটু আগে আমরা একটা সূত্র করেছিলাম n-তম কক্ষপথের ব্যাসার্ধ। আবার n-তম কক্ষপথের ব্যাসার্ধ, n-তম কক্ষপথের ব্যাসার্ধ r = আমরা কি লিখতে পারি? আমরা জানি n² s² 4 পাই স্কোয়ার mz² সমীকরণ 2। তাহলে এখান থেকে আমরা তুলনা করে কি পাই? আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই প্রথম সমীকরণের বামেও আর, দ্বিতীয় সমীকরণের বামেও আর। কেমন? তাহলে আমরা যদি তুলনা করি, নিশ্চয় আমরা এটা সমীকরণ লিখতে পারবো। তাহলে আমরা সমীকরণ দুটোকে তুলনা করব। আমরা সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। অতএব সমীকরণ 1 এবং 2 তুলনা করে পাই। তখন আমরা কি লিখতে পারবো? আমরা লিখতে পারবো প্রিয় শিক্ষার্থী, ns বাই কত লিখতে পারবো? 2 পাই mv = n² h² ডিভাইড বাই 4 পাই স্কোয়ার mz²। কেমন? তাহলে আমরা এখান থেকে খুব পরিষ্কারভাবে দেখতে পাই আমরা এখান থেকে কি কি জিনিস আমরা আসলে কমন নিতে পারি। আমরা সব সময় অঙ্কের ক্ষেত্রে যত সুন্দর সিম্পলিফাই করা যায়, যত সুন্দর ক্যালকুলেশন করা যায়, তত কাজগুলো অনেক বেশি ইজিয়ার হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে দেখতে পাই এখানে ns কমন আছে, এখানেও উপরে ns² আছে। তাহলে আমরা যদি ডিভাইড করি, আমরা এখানে 1 লিখতে পারবো, এখানে ns লিখতে পারবো। তাহলে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি। আর এখানে নিচে আমরা কমন কি দেখতে পাই? এখানে 2 পাই m আছে। এখানে 4 থেকে আমরা 2 নিতে পারবো, পাই স্কোয়ার থেকে পাই নিতে পারবো, আর এখান থেকে m নিতে পারবো। প্রিয় শিক্ষার্থী, আমরা এখান থেকে এই জিনিসটাকে আমরা সিম্পলিফাই করতে পারি। তাহলে আমরা উপরে যদি পুরো অংশ চলে যায়, আমরা কি লিখতে পারি? 1/v = উপরে কত পাবো? উপরে নিশ্চয়ই ns পাবো। উপরে আমরা কত পাবো? ns পাবো। যেহেতু এখানে 2 আছে, এখানে 4 আছে, আমরা যদি 2 দ্বারা ডিভাইড করি, 2 × 4, তাহলে এখানে আমরা কত পাবো? 2 পাবো। 5² কে যদি 5 দ্বারা ভাগ করি, আমরা 5 পাবো। আমরা যদি m কে m দ্বারা ভাগ করি, m চলে যাবে, আর থাকবে z²। কেমন? তাহলে 1/v²। আসলে এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি, বা আমরা কি পাবো? বা যেহেতু আমার কি লাগবে? আমার গতিবেগ লাগবে, আমার ভি লাগবে। তাহলে আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, আমরা কি লিখতে পারি? v × ns = 2 পাই স্কোয়ার z²। অথবা আমরা একটু উপর দিকে লিখি, এটা যদি দেখতে কোনো অসুবিধা হয়, আমরা একটু উপরের দিকে আমরা লেখার চেষ্টা করি। তখন আমরা কি লিখতে পারি? আমরা যদি ক্রস মাল্টিপ্লাই করি, কি হবে? ভি × ns = কত হবে? 2 পাই z²। কেমন? বা যে আমার গতিবেগ ভি লাগবে, তাহলে ns এখানে নিচে চলে আসবে, 2 পাই z²। প্রিয় শিক্ষার্থী, তোমরা এখন সবাই এই মানগুলো প্রত্যেকে জানো। তাহলে আমার কি কি মান লাগবে? এখান থেকে আমার মান লাগবে, এখান থেকে আমার মান z এর মান লাগবে। z এর মান আমরা সবাই জানি। এখানে আমার কি কি মান লাগবে? z এর মান লাগবে, h এর মান লাগবে, phi এর মান লাগবে, e এর মান লাগবে, h এর মান লাগবে। আর n যেহেতু প্রথম কক্ষপথ বলেছে, সেহেতু আমরা মান n = কত লিখতে পারবো? 1 লিখতে পারবো। প্রথম z = কত লিখবো আমরা? প্রিয় শিক্ষার্থী, আমরা এখানে z = 1। z = কত লিখবো? এটা মানে কি? পারমাণবিক সংখ্যা।
পারমাণবিক সংখ্যা 1 কেন? প্রিয় শিক্ষার্থী, আমরা অবশ্যই জানি হাইড্রোজেন পরমাণুতে একটি মাত্র পরমাণু আছে, তাই তার পারমাণবিক সংখ্যা কত? 1। যেটি করলে আমরা কত লিখবো? 1 লিখবো। ই সমান আমরা কি লিখবো? ই সমান ইলেকট্রনের চার্জ। ই সমান ইলেকট্রনের চার্জ। প্রিয় শিক্ষার্থী, আমরা ইলেকট্রনের চার্জ আমরা সবসময় পড়েছি, নিচে ক্লাসে পড়েছি 4.8 ইন্টু 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10 ESU, ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। কেমন? তাহলে আমরা ই এর মান পেলাম, জেড এর মান পেলাম, পাই এর মান আমরা সবাই জানি 3.1416 আমরা সবাই জানি, এবং এন এর মান আমরা কত জানি? n = 1 বলবো, যেহেতু প্রথম কক্ষপথ। প্রিয় শিক্ষার্থী, কত বলা হয়েছে? প্রথম কক্ষপথ বলা হয়েছে। এরপর এইচ = প্লাঙ্কের ধ্রুবক, এইচ = প্লাঙ্কস কনস্ট্যান্ট বা প্লাঙ্কের ধ্রুবক। প্রিয় শিক্ষার্থী, আমরা মানটা অবশ্যই জানি 6.624 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। কেমন? এখন এই মানগুলো আমরা এখানে পুট করে আমরা কি করতে পারি? পুট করে আমরা একটু ক্যালকুলেশন করতে পারি। এটা আমরা বিশের মান বের করব, মানগুলো একটু আমরা পুট করতে পারি। মানগুলো তাহলে আমরা যদি একটু পুট করি আমরা কি পাবো? আমরা ইকুয়ালটা আমরা পাবো এখান থেকে 2 ইন্টু পাইয়ের মান লিখবো 3.1416 ইন্টু আমরা জেটের মান 1 লিখবো, ইন্টু ই এর মান লিখবো যে 4.8 ইন্টু 10 টু দি পাওয়ার -10, যেহেতু ই স্কোয়ার হোল স্কোয়ার লিখবো, নিচে লিখবো n = 1 ইন্টু এস এর মান 6.624 ইন্টু 10 টু দি পাওয়ার -27 আর্ক সেকেন্ড। কেমন? প্রিয় শিক্ষার্থী, এখন এগুলো যদি এটা যদি আমরা একটু ক্যালকুলেশন করি, আমরা ক্যালকুলেশন করলে আমরা মানটা পেয়ে যেতে। আমরা কি লিখবো? 2 ইন্টু 3.1416 ইন্টু 1 ইন্টু 4.8 ইন্টু 10 ইনভার্স 10 হোল স্কোয়ার ইকুয়ালস দিয়ে ডিভাইড বাই কত লিখবো? ডিভাইড 1 ইন্টু কত? 6.624 ইন্টু 10 ইনভার্স 27। আমরা মান পেলাম, মান কত পেলাম প্রিয় শিক্ষার্থী? 2.1843 ইন্টু 10 টু দি পাওয়ার 8 4. আমরা একটু লিখি, কত পেলাম আমরা? 4.1843 2.1843 ইন্টু 10 টু দি পাওয়ার আমরা কত পেলাম? ইন্টু 10 টু দি পাওয়ার 8 সেন্টিমিটার পার সেকেন্ড। প্রিয় শিক্ষার্থী, এইটা আমরা একটু পরিষ্কারভাবে লিখি। এখন যেহেতু আমাকে আলোর বেগের সাথে তুলনা করতে হবে, আলোর বেগের সাথে তুলনা, আমরা সবাই আলোর বেগের মান কত জানি? আমরা আলোর বেগের মান এখানে আমরা কত জানি? 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 আমরা জানি। এটাকে যদি আমরা ওইভাবে একটু সাজিয়ে লিখতে চাই, শিক্ষার্থী যারা একটু বুদ্ধি করবে, এই যে এখানে 10 টু দি পাওয়ার কত আসছে? 8 আসছে। আমরা এটাকে 10 টু দি পাওয়ার 10 এ কনভার্ট করব। আমরা এটাকে কত কনভার্ট করব? 10 টু দি পাওয়ার 10 এ কনভার্ট করব। তাহলে কত দাঁড়ায় এটা? 2.1843 ইন্টু 10 টু দি পাওয়ার আমরা যদি 10 আমরা 10 লিখে দিই, তাহলে আমি কত বেশি লিখলাম? ইন্টু 10 ইনভার্স কত? 2 ইন্টু 10 ইনভার্স 2, এটা কত? সেন্টিমিটার পার সেকেন্ড। কেমন? এখন এটাকে আমরা কি লিখতে পারি? আমরা জানি এটা তো আমরা জানি আলোর বেগ আমরা কত জানি? আমরা তার সাথে তুলনা করব। আলোর বেগ 3 ইন্টু 10 টু দি পাওয়ার 10 3 ইন্টু 10 সেন্টিমিটার পার সেকেন্ড। আমরা যদি কম্পেয়ার করি তাহলে আমরা কি দেখতে পাই? সেক্ষেত্রে আমরা এই মানের সাথে এই মানে প্রায় আমরা হুবহু কাছাকাছি দেখতে পাই। তাই আমরা লিখবো, আমরা তুলনা করে আমরা কি লিখবো? আমরা হাইড্রোজেন পরমাণুর বেগের সাথে আমরা হাইড্রোজেন পরমাণু প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রন গতিবেগের সাথে আমরা আলো বেগের গতিবেগের তুলনা করে আমরা কি পাবো? সুতরাং তুলনা করে গতিবেগ কত পাবো? আমরা গতিবেগ প্রায় কত গুণ? প্রিয় শিক্ষার্থী, এই যে এটার সাথে এটা মিলে গেল। আমরা যেহেতু ইলেকট্রনিক গতিবেগের সাথে আমরা আলো গতিবেগের তুলনা করতে পারি, ইলেকট্রনিক কক্ষপথে ঘূর্ণায়মান মানে ইলেকট্রনের সাথে, তাহলে এটাকে আমরা একটু এভাবে করতে পারি। গতিবেগ প্রায় এখানে কি হবে? এটাকে কি লিখবো আমরা? এটার পরিবর্তে আমরা কি লিখে দিব? এটার পরিবর্তে আমরা লিখে দিব আলোর বেগ ইন্টু আলোর বেগ
এদিকে কি দেখা যাচ্ছে? তো এটার সাথে আমরা কম্পেয়ার করে আমরা কি লিখতে পারি, এদিকে আমরা এদিকে লিখি আলোর বেগ ভি ইকুয়াল টু, আমরা ভি ইকুয়াল টু কি লিখবো, আলোর বেগ ইন্টু 10⁻⁻²। সুতরাং ঘূর্ণায়মান ইলেকট্রনের বেগ, বেগ আলোর বেগের কয় গুণ, 10⁻² গুণ প্রায় কার, আলোর বেগের। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এখানে যেহেতু পরমাণুর কক্ষপথে আমরা জানি ইলেকট্রন ঘূর্ণায়মান থাকে, পরমাণুর কক্ষপথের ঘূর্ণায়মান ইলেকট্রনের সাথে আমরা আলোর বেগের যে ফিক্সড মান আছে তার সাথে কম্পেয়ার করে আমরা দেখতে পাই সেটা প্রায় কত, 10⁻² গুণ। আমরা এটা প্রমাণ করতে পারলাম। সমস্যা 2, আমরা একটু আমরা প্র্যাকটিস করলে, ফর্মুলাগুলো যদি আমরা একটু প্র্যাকটিস করি, তার ফিক্সড ভ্যালুগুলো যদি, কনস্ট্যান্ট ভ্যালুগুলো যদি আমরা একটু মাথায় রাখি, একটু প্র্যাকটিস করি, তাহলে আমরা ইনশাআল্লাহ এগুলো এটা পারবো। এরপরে সমস্যাটা আমরা একটু দেখি। এরপরে কোশ্চেন হচ্ছে যে, এরপরে কোশ্চেন সবাই, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে আবর্তনশীল ইলেকট্রনিক গতিবেগ, আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ দ্বিতীয় বোর কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগের দ্বিগুণ। এটা একটু আমরা প্রমাণ করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থী। কোয়েশ্চন 2, কেমন? আমি আবার একটু প্রশ্নটা বলি। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে, আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষে আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ, দ্বিতীয় বোর কক্ষে আবর্তনশীল গতিবেগের কয় গুণ, দ্বিগুণ। এটা আমাদেরকে একটু প্রমাণ করার চেষ্টা করতে হবে প্রিয় শিক্ষার্থী। আমরা একটু চেষ্টা করলে আমরা এটা পারবো। আমরা একটু আগে আমরা কি পড়ছিলাম, আমরা জানি কৌণিক ভরবেগ, বোর তত্ত্ব মতে কৌণিক ভরবেগ mvr ইকুয়াল টু n ইন্টু h/2 পাই। কেমন? তো এখান থেকে আমরা r ইকুয়াল টু কি লিখতে পারি, সো r ইকুয়াল টু nh/2 পাই ইন্টু mv। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে দিলাম। এখন যেহেতু এটা হলো যে n তম কক্ষপথে, এটা হচ্ছে ব্যাসার্ধ আর সমীকরণ, আমরা আবার কি জানি, n তম কক্ষপথের সমীকরণটা আমরা জানি। আমরা এখন লিখবো, সুতরাং n তম কক্ষপথের সমীকরণ আমরা কি জানি, r ইকুয়াল টু আগের মতোই n² h² / 4 π² m z e² সমীকরণ 2। প্রিয় শিক্ষার্থী, আগের মতো আমরা যখন এই দুটোকে কম্পেয়ার করব, যখন তুলনা করব, তখন আমরা খুব সহজে কাজটা করতে পারবো। হ্যাঁ, যেহেতু আবর্তনশীল ইলেকট্রনের গতিবেগ বের করতে বলছে, গতিবেগ, সেহেতু আমরা এখান থেকে ভি এর মানটা আগের মতো কৌশলে আমরা বের করবো, ভি এর মানটা। কেমন? আমরা আগে কম্পেয়ার করতে পারবো, যেহেতু বামে আর, এটা বামে আর, আমরা লিখতে পারবো সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই। কি পাই আমরা, NH/ কত লিখবো, 2 পাই ইন্টু mv ইকুয়াল টু n² h² / 4 π² m z e²। সেক্ষেত্রে আমরা যদি তুলনা করি আগের মতোই, আমরা এটাকে কি লিখতে পারবো, 1/v ইকুয়াল টু, এখানে ns কে ns দ্বারা ভাগ করলে হবে ns, আর এখানে হবে 4 কে 2 দ্বারা ভাগ করলে হবে 2, π² কে পাই দ্বারা ভাগ করলে 2 পাই, mm বাদ যাবে, তো এখানে z 2 পাই z e², 2 পাই z e²। এখন আমরা প্রিয় শিক্ষার্থী, আমরা একটু কম্পেয়ার করব। আগের মতো আমরা ক্রস মাল্টিপ্লাই করব, এটাকে ক্রস মাল্টিপ্লাই করে কি পাবো আমরা,
ভি ইন্টু এন এইচ ইকুয়াল টু 2 পাই জেড ই স্কোয়ার। এখন আমরা ভি ইকুয়াল টু কত লিখবো, 2 পাই জেড ই স্কোয়ার ডিভাইড বাই এন এইচ। কেমন? তাহলে আমরা এখন আমার এটাকে যদি আমরা 3 নম্বর সমীকরণ দিয়ে দিই, আমার প্রশ্নে বলা হলো যে প্রথম বর্গকে আর দ্বিতীয় বর্গকে, তাহলে প্রথম বর্গকে আমরা সমীকরণ বের করতে পারবো, আমরা দ্বিতীয় বর্গকে আমরা সমীকরণ বের করতে পারবো। এবং 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 যেহেতু হাইড্রোজেন পরমাণুর কথা বলা হলো, তাহলে এখানে আমরা যেহেতু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে আমরা জেড ইকুয়াল টু কত লিখে পাই, আমরা জেড ইকুয়াল টু 1 লিখতে পারবো। তাহলে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারবো এখান থেকে, যেহেতু হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, যেহেতু আমরা কার ক্ষেত্রে কাজটা করতেছি, হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, হাইড্রোজেন পরমাণু n-তম কক্ষপথের গতিবেগ, এইচ পরমাণুর n-তম কক্ষপথে গতিবেগ। আমরা এখানে কত লিখতে পারবো, ভি ইকুয়াল টু এখানে 2 পাই, এখানে আমরা জেড এর পরিবর্তে 1 লিখবো, ই স্কোয়ার ডিভাইড বাই এনএইচ, এন এর পরিবর্তে আমরা কত লিখবো, অথবা এনএসি আমরা লিখলাম। কেমন? আমরা এখন এন এর পরিবর্তে 1 লিখে দিব। হ্যাঁ, তাহলে এটাকে আমরা 4 নম্বর সমীকরণ দিলাম। কেমন? তাহলে তাহলে আমরা এখন n-তম কক্ষপথের, আমার প্রশ্ন হচ্ছে যে প্রথম এবং দ্বিতীয় কক্ষপথের সমীকরণ। তাহলে আমরা এখন হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের সমীকরণ আমরা কি লিখতে পারি, হাইড্রোজেন পরমাণুর প্রথম কক্ষপথের সমীকরণ আমরা কত লিখতে পারবো, এইচ পরমাণুর প্রথম কক্ষপথের গতিবেগ v1 ইকুয়াল টু আমরা কত লিখবো, প্রিয় শিক্ষার্থী, আমরা কত লিখবো, 2 পাই ই স্কোয়ার, 2 পাই ই স্কোয়ার ডিভাইড বাই 1 ইন্টু এইচ। কেমন? এটা লিখতে পারি আমরা, এটা আমরা ইকুয়াল টু কত লিখতে পারি, 2 পাই ই স্কোয়ার ডিভাইড বাই এইচ। কেমন? এখন এইচ পরমাণুর যে কোনো কক্ষপথে তুলনা করতে পারে। প্রিয় শিক্ষার্থী, এখানে প্রথম কক্ষপথের সাথে যেহেতু কোয়েশ্চনে দ্বিতীয় কক্ষপথ বলছে, অন্য কোনো কক্ষপথ বললেও কিন্তু আমরা এই কাজটা একই নিয়মে করতে পারবো। গতিবেগ v2 ইকুয়াল টু হবে কত, 2 পাই ই স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু এইচ। কেমন? তো আমরা এখানে উপরে a2 এবং a2 যদি আমরা কেটে দিই, তাহলে আমরা এখানে কত লিখতে পারবো, এটা যদি আমরা তুলনা করি, এখানে আমরা লিখতে পারবো ইকুয়াল টু, আমরা a2 কাটলে আমরা লিখতে পারবো পাই ই স্কোয়ার ডিভাইড বাই এইচ। কেমন? এখন আমরা এটাকে যদি 5 এবং এটাকে যদি আমরা 6 নম্বর সমীকরণ দিই, আমরা এখন তুলনা করতে পারবো। আমরা 5 নং সমীকরণকে 6 নং সমীকরণ দ্বারা ডিভাইড করে পাই। 5 নং সমীকরণকে সমীকরণ 5/6 ইকুয়েশন 5/6 করে পাই, 6 করে পাই। কেমন? আমরা কত পাবো, আমরা এখান থেকে কত পাবো, আমরা v1 ডিভাইড বাই v2 ইকুয়াল টু, আমরা এখানে কত পাবো, 2 পাই ই স্কোয়ার ডিভাইড বাই কত পেলাম, এইচ ডিভাইড বাই পাই ই স্কোয়ার ডিভাইড বাই কত, এইচ। কেমন? এখানে আমরা ভাগের কাজ গুণ দিয়ে কি করবো, উল্টে দিব, 2 পাই ই স্কোয়ার বাই এইচ ইন্টু উপরে এইচ, নিচে লিখবো কত, পাই ই স্কোয়ার। এটার সাথে এটা কাটবো আমরা, আবার এটার সাথে এটা আমরা কাটবো। তাহলে আমরা কত পাবো, v1 বাই v2 ইকুয়াল টু 2/1 और v1 ইকুয়াল টু 2 ইন্টু v2। সো v1 ইকুয়াল টু 2 ইন্টু v2 মানে কোন কক্ষপথে, এটা হচ্ছে যে দ্বিতীয় কক্ষপথে, কার, দ্বিতীয় বোরের দ্বিতীয় কক্ষপথের আবর্তন গতিবেগের দ্বিগুণ। এটা হচ্ছে বোরের কক্ষপথের দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনের বেগ। তাহলে আমরা কি দেখলাম, বোরের প্রথম কক্ষপথে v1 মানে কি বোঝাচ্ছে, আমরা একটু আগে করলাম, v1 হচ্ছে বোরের প্রথম কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনিক গতিবেগ। আমরা কি দেখলাম, বোরের দ্বিতীয় কক্ষপথে আবর্তনশীল ইলেকট্রনিক গতিবেগের কয় গুণ, যেহেতু 2 ইন্টু, তা আমরা বলবো দ্বিগুণ। প্রিয় শিক্ষার্থী, এভাবে আমরা এই যে সমীকরণগুলো আমরা আলোচনা করলাম, এই সমীকরণগুলো আমরা চর্চার মাধ্যমে প্রত্যেকটা সিম্বলের আমরা সিগনিফিকেন্ট জেনে, আমরা কনস্ট্যান্ট ভ্যালুগুলো জেনে, আমরা এই ধরনের যে কোনো প্রয়োগমূলক প্রশ্ন আমরা সমাধান করতে পারবো। তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে, বেশি বেশি করে পড়াশোনা করবে,
যাতে নিজের কেরিয়ার ভালো করতে পারো, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আজকের রেকর্ডিং ক্লাস, আমরা এটা কিসের ক্লাস ছিল আমাদের, বোর কক্ষপথের সমীকরণের প্রয়োগ এবং শক্তির সমীকরণে প্রয়োগ এবং ব্যাসার্ধের সমীকরণের প্রয়োগের উপর আমরা প্রয়োগমূলক অঙ্কগুলো খুব সহজে সমাধান করলাম। সবাই ভালো থাকবে, সবার ভালো প্রত্যাশা রেখে, ভালো প্রত্যাশা কামনা করে আমি আজকের রেকর্ডিং ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।